আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি অবশ্যই ভালো আছি। সো আজকে আমি আর আপনি একটা বিষয় নিয়ে আলোচনার জন্য এখানে একসাথে হয়েছি, যেটা আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতেছে। তৎকালীন সিচুয়েশনে সরাসরি প্রভাব ফেলতেছে না কিন্তু, বাট আমাদের মেন্টালিটি ভাবে অনেক প্রভাব ফেলতেছে, কারণ পৃথিবী কোন দিকে যায়, কোন পাশে যায়, কিভাবে ঘটনাটা ঘটতে পারে সেই বিষয়ের জন্য আমরা মূলত একসাথে হয়েছি। তো এটার মধ্যে আমার প্রথম প্রশ্ন, এটা সবাই বলতে পারেন, ইরান ইসরায়েলে কনফ্লিক্টে এটার পিছনে মূল কারণটা যদি একটু বলতেন তাহলে আমরা বুঝতে পারতাম। আহ আশা করি আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আসলে এটা আমি আমার পার্সপেক্টিভ বলতে পারি। এটা তো আসলে বলাটা কঠিন যে অ্যাবসলিউট ট্রুথ কোনটা। কিন্তু আমার পার্সপেক্টিভ হইলো, আমি আমার পার্সপেক্টিভ শেয়ার করতে পারি। প্রথম কথা তো, এটা শুরু হওয়ার অনেকটুকু রিজনই অনেকেই জানে, বাট আমি একটু ব্রিফ দিয়ে দিই আমার পক্ষ থেকে। সেটা হইলো যে ইরানের পারমাণবিক অস্ত্র বানানো নিয়ে এবং নিউক্লিয়ার ওয়েপন্স এবং নিউক্স ডেভেলপ করা নিয়ে এবং নিউক্লিয়ার বম ইভেন্চুয়ালি ডেভেলপ করা নিয়ে আহ, পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের অনেক দিন ধরে, এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অবভিয়াসলি, তাদের অনেক দিন ধরে এই বিষয়ে একটা চোখ ছিল। তারা এটা নিয়ে অনেক কথাবার্তা বলতো এবং ইসরায়েলি ন্যারেটিভ অনেক বেশি ইউজ করতো যে ইরানকে যদি আমরা একা একা ছেড়ে দিই তাহলে ওরা নিউক্লিয়ার বম বানায় ছাড়বে। তো এখন এই ব্যাপারে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে যে এই মুহূর্তে কি হলো। এটা তো অনেকদিন ধরেই চলতেছে, তাই না? যে নিউক্লিয়ার বম বানাবে নাকি বানাবে না, কতটুকু কাছে কতটুকু কাছে না। আমার যেটা ফ্যাক্টর মনে হয় যে 2016 সালে যখন ট্রাম্প আসছিল, ট্রাম্প তখনও নিউক্লিয়ার এগ্রিমেন্ট থেকে সরে গেছিল। ইরানের সাথে নিজে থেকে সরে গেছিল, যেটা কিনা পশ্চিমা দেশ এবং ইরান মিলে করতেছিল আমেরিকার সাথে। সেটা ট্রাম্প সরে গিয়েছিল। তো ইভেনচুয়ালি এরপরে যখন ট্রাম্প আবার 2025 সালে ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসলো, ট্রাম্প যে ন্যারেটিভটা নিয়ে ক্ষমতায় আসছে আমরা সবাই জানি। যুদ্ধবিরতির ন্যারেটিভ হোক কিংবা যুদ্ধ কিভাবে থামানো যায়, বা আমেরিকা ফার্স্ট যে একটা ন্যারেটিভ, এই বিষয়গুলো নিয়ে ট্রাম্প যখন আসছে, তখন ট্রাম্পের জন্য প্রায়োরিটি সেট হয়ে গেছে যে কিভাবে কনফ্লিক্টের ঝামেলাগুলোর থেকে দূরে সরা যায়। লিস্ট তার পাবলিককে সেই ইমপ্রেশন দিতে চাইছে যে আমি আমেরিকাকে সর্বপ্রথম হিসাবে গণ্য করি এবং আমি আমার ফোর্সদেরকে এত জায়গায় রাখতে চাই না। তো এটার কারণে প্রথমে রাশিয়া ইউক্রেন নিয়ে, তারপরে আসছে গাজা নিয়ে। গাজা নিয়ে যখন ডিল স্ট্রাইক করবে, বিভিন্ন সময় কথা বলতেছে, তারপরে গালফ স্টেটসে ট্রাম্প ভিজিট করলো, তখনই এই যে ইরানের এই জিনিসটা শুরু হইলো। কারণ ট্রাম্প হয়তোবা ওয়ান্স এন্ড ফর অল এই জিনিসটা একবারে ক্লিয়ার আউট করে দিতে চাইছে যে নো ওয়ে, ইরানের নিউক্লিয়ার বোম থাকতেই পারবে না, সেখানে আর কথাবার্তা বলার কোনো সুযোগ নেই। ইরান পুরোপুরি এটা থেকে সরে আসবে, আমি যতটুকু অ্যানালাইজ করতে পারি। তো ইসরায়েল অনেক দিন ধরেই ইরানে হামলা করতে চাচ্ছে এবং চাচ্ছে যে আমেরিকা যাতে এটাতে ইনভলভ হয়। কিন্তু আমেরিকা অনেক ওয়েট এন্ড সি পলিসি খেলতেছিল, কারণ ইরান ইকোনমিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি অনেক ইম্পর্ট্যান্ট একটা প্লেস। তো এবং আমেরিকার যে একদম ক্লোজ অ্যালাই আছে গালফ স্টেটস গুলাতে, তাদের জন্য এই জিনিসটা অনেক বড় মুসিবতের কারণ হতে পারে যদি ইরানে কোনো কিছু হয়। সব মিলায় ইরানের আগেইনস্টে রেস্ট্রেইন শো করা আমেরিকার একটা পলিসি হয়ে গেছিল যে ইরানকে চাপে রাখবো, ইকোনমিক্যালি চাপে রাখবো, সবকিছু করবো, কিন্তু সামরিকভাবে ইরানের বিরুদ্ধে আমরা কিছু এই মুহূর্তে করতে রাজি না। কিন্তু ট্রাম্প ওয়ান্স এন্ড ফর অল যখন শেষ করতে চাইছে ম্যাটারটা, তখন ওই যে ডিল করলো। অনেকদিন ধরে ইসরায়েল বলতেছে যে ইরানে কিছু করা যায় নাকি, করা যায় নাকি, করা যায় নাকি। তো পরে ট্রাম্প সাহেব চেষ্টা করলো যে 2-3 মাস ধরে এই জিনিসটাকে এক্সটেন্ড করলো যে কিছু হয় নাকি। পরে আমরা জানি গত শুক্রবারে ইরানের একটা ম্যাসিভ ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল। আহ ইরানে মোসাদের ইন্টেলিজেন্স যে একটা স্পেস আছে, এটা এখন সবার কাছেই ক্লিয়ার যে মোসাদ নিজের ঘাঁটি বসায় রাখছে ইরান অনেক ভালোভাবেই। তো এই কারণে ফেলিয়ারের কারণে ইভেনচুয়ালি যেটা হইলো শুক্রবারে, এটা একটা রেজাল্ট। এখন যেটা আমার মনে হয় যে আমেরিকা ছিল নাকি ছিল না, এটা একটা কোয়েশ্চেন। আমেরিকা ছিল, এটাতে কোনো ডাউট নেই।
আমেরিকা ডিফেন্সিভলি ছিল, অফেন্সিভলি ছিল না। মানে আমেরিকা পিছন দিক থেকে ইসরায়েলকে সাপোর্ট করতেছিল। আমেরিকার গ্রিন সিগন্যাল না পেয়ে ইসরায়েল এত বড় কাজ করবে না। আমার মনে হয় ইসরায়েল এবং ইসরায়েলের যে লবি, তারা আমেরিকাকে এটা কনভিন্স করতে পারছে ইভেন্চুয়ালি যে দেখো, তুমি যদি ডিল করতে চাও তাহলে ইরানের ভিতরে যে হার্ড লাইনার গুলো আছে যারা এই ডিলকে বাধা দিচ্ছে, ইরান একটা স্ট্রেঞ্জ প্লেস, ঠিক আছে? ইরানে যারা ক্ষমতায় বসা, তাদের মধ্যে একটা অ্যাথ্রো ন্যাশনালিজম, পার্সিয়ান ন্যাশনালিজম এবং কিছুটা রিলিজিয়াস ফ্র্যাকশন মিলায় ওদের ইয়াটা, ঠিক আছে? তো ওরা এমন না যে ওরা ফুললি রিলিজিয়াস, আবার এমন না ফুললি লিবারেল। ওদের একটা কেমন জানি অনেক বেশি, যেটা আমি লক্ষ্য করতে পারি ইরানের মধ্যে, যে ওদের একটা ঐতিহ্যবাহী পার্সিয়ান ন্যাশনালিজম প্লাস হইলো যে একটা কি বলে রিলিজিয়াস ফ্লেভার, এই দুটো মিলায় ওর একটা রেজিম বানাইছে। অবভিয়াসলি লিবারেল অ্যাঙ্গেলের মানুষ তো থাকি, তো লিবারেল অ্যাঙ্গেলের মানুষ তো অলওয়েজই থাকে, অথবা তাদের সাথেই ট্রাম্প ডিল করতেছিল যে যাও তোমার হার্ড লাইনারদেরকে কনভিন্স করো যে এটা বন্ধ করতে হবে। হার্ড লাইনার কনভিন্স হচ্ছিল না, সুপ্রিম লিডারও হয়তোবা হার্ডলাইনারদের সাথেই একমত ছিল যে না, নো ম্যাটার হোয়াট। তো পরে ইভেন্চুয়ালি গিয়ে যেটা হইলো, যেটা আমার মনে হয় যে ইসরায়েল ট্রাম্পকে কনভিন্স করতে পারছে যে এদেরকে গেট রিড করি, লেটস গেট রিড অফ দেম, তার ইরান দৌড় দিয়ে এসে আমাদের বলবে যে ওকে, আমরা নিউক্লিয়ার থেকে দূরে সরে যাচ্ছি, আমাদেরকে বাঁচাও তোমরা। কিন্তু সেটা হয়নি। এই কারণে ওয়ারটা এসকেলেট হয়ে আজকে আমরা এই পর্যায়ে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি অ্যানালাইজ করতেছি যে কার ডিফেন্স ক্যাপাবিলিটি কত। ইসরায়েলের কোন ডিফেন্স ক্যাপাবিলিটি যতটা সবাই স্ট্রং ভাবে এতটা স্ট্রং না। জর্ডান ইসরায়েলকে অনেক ভালোভাবে হেল্প করতেছে, ইউএসএ হেল্প করতেছে অনেক ভালোভাবে, এন্ড প্রবাবলি প্রবাবলি ইউরোপিয়ান কান্ট্রিজরাও হেল্প করতেছে, ঠিক আছে? অফেন্সিভলি করতেছে না, ডিফেন্সিভলি করতেছে। এই কারণে মিসাইল গুলো এতটা ভিতরে ঢুকতে পারতেছে, ঠিক আছে? না হলে আরো ডিস্ট্রাকশন করতে পারতো ইসরায়েলের ভিতরে, এটা আমার মনে হয়। তো এটাই আমার টেক এই ব্যাপারে, যতটুকু আমার অ্যানালাইসিস আছে। ভাইয়া এখানের মধ্যে তো আরেকটা কোশ্চেন চলে আসে, যেটা আমার এই মুহূর্তে আসলো। ইরান নেগোসিয়েশনের টেবিলে কি বসা উচিত? যদি মানে আমেরিকাই তো ডাকবে, ইসরায়েলের তো সামর্থ্য নাই যে নেগোসিয়েশন করো আমাদের সাথে, যে যেন তোমরা এটা থেকে পরিপূর্ণভাবে দূরে সরে যাও, মানে যেটা পারমাণবিক অস্ত্র। না, অ্যাবসলিউটলি নট, কোনোভাবেই সম্ভব না। তাহলে তো আমার কতগুলো প্রশ্ন আছে এখানের মধ্যে, আপনি না যদি না বলেন। সবার আগে যদি আমরা দেখি, সবার আগে সাধারণ জনগণের কথাই আসবে। সাধারণ জনগণের রা তো এটার মধ্যে বিপদে পড়বে। সাধারণ জনগণ বিপদে পড়ার সাথে সাথে এখানের মধ্যে আমরা আর একটা পয়েন্ট দেখতে পাই, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার সাথে সাথে ইরানের যেমন, যে ইসরায়েলের কে সরাসরি পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যে কান্ট্রি, ইউএসএ হেল্প করতেছে। সো এদিক থেকে কিন্তু ইরানের আশেপাশে যারা এলাই আছে, মোটামুটি আমরা যারা চিনি, চায়না আছে, তারপর রাশিয়া আছে, তারা অনেক দূরবর্তী যে তারা হেল্প করতে পারবে সরাসরি ভাবে। যদি হেল্পও করে, ইনডাইরেক্টলি করলেও অনেক কস্টলি এবং অনেক ইফেক্টিভলি করতে পারবে না যেভাবে আমেরিকা করতে পারতেছে। কারণ সহজ জায়গায় আমেরিকার ঘাঁটি আছে, সেই ঘাঁটির উপরে যদি আক্রমণ করে, পাশের গোষ্ঠীদের মধ্যে অর্থনৈতিক একটা মানে খারাপ প্রভাব দেখতে পাবো, যেটা আমরা অন্য ক্ষেত্রে অন্য অন্য দেশের পাশের ক্ষেত্রে দেখছি। রাষ্ট্রগুলোর প্রতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশের রাষ্ট্রগুলা। তার সাথে সাথে আমার কাছে পার্সোনালি সবচেয়ে মূল্যবান যে জিনিসটা, যে দেশ গাজা, গাজার যে প্রসপেক্টিভটা ছিল, সবগুলা বাধ্য হয়ে, আমি বলবো না যে তারা ইন্টেনশনালি হেল্প করতে চাচ্ছে, বাধ্য হয়ে যে হেল্প বা সিম্পিতি কারা দেখাচ্ছিল কারা হেল্প করতে আমেরিকা চাচ্ছে? গাজাকে, সেই কাকে, কারা সিম্পিতি কারা হেল্প করতে চাচ্ছে গাজাকে? আহ, আমেরিকা বলেন, ইউরোপিয়ান কান্ট্রিগুলো যারা মোটামুটি একটা সিম্পিতি দেখাচ্ছিল গাজার মানুষদেরকে, বাধ্য হয়ে দেখাচ্ছে। আমি তাদের মেন্টালিটি যে যতটুকু বুঝলাম, দেখাচ্ছে সেই জিনিসটা থেকে সরে আসবে এবং সেই ফোকাসটা পরিপূর্ণভাবে সরে যাবে এই ওয়ারের দিকে। কারণ ছোট থেকে এটা আর একটা বড় স্কেলের জিনিস। কারণ এমন একটা ফাইটিং হচ্ছে, মোটামুটি ক্যাপেবল মনে করি ইরানের ভিতরে কিছু আহ, জিনিস থাকতে পারে, আমরা তো জানি না, পারমাণবিক অস্ত্র থাকতেও পারে, না থাকতে পারে, নাহলে তো এটা আল্লাহ ভালো জানে। এটা নিয়ে আমরা না জানি, তারা জানে এবং আল্লাহ জানে। সো আমার এই পয়েন্টগুলো মাথায় আসলো, আপনি এটাকে কিভাবে তাহলে না বললেন সরাসরি? আচ্ছা, তো আপনার যদি প্রথম কথা বলি যে সিভিলিয়ান পপুলেশনের কথা আপনি বললেন,
ইরান যদি নিউক্লিয়ার বোম না ডেভেলপ করে, এখন এখন এখান থেকে ফুললি ওয়াক আউট করে, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিলাম আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে, এটা নিশ্চিত, 1 থেকে 1.5 বছরের মধ্যে ইরানের ভিতরে স্ট্যাবলিশমেন্টও চেঞ্জ করে দিবে, ইরানের ভিতরে একটা পুতুল সরকার বসাবে আমেরিকার ইসরায়েল বিষয়ে। এবং ইরাকে যে অবস্থা করছিল, আফগানিস্তানে যে অবস্থা করার ট্রাই করছিল, পারে নাই আলহামদুলিল্লাহ, বাট ইরাকে যেটা করছে, এবং পুরো মিডল ইস্টে যে একটা গ্যাঞ্জাম সিচুয়েশন ক্রিয়েট করছে ওয়ার অন টেরারের নামে, ইরানে ওই জিনিসটা করে দিবে ওরা, ভালোভাবে করবে। এবং নিজেদের কোনো একটা পাপেট সরকার এসে ইরানে বসাই দিবে সম্ভবত। পাহলাবি যাদের রাজবংশকে টপকায়ে টপল করে আহ খোমেনি আর খোমেনিরা আসছিলেন, তারা তাদের রাজবংশের যে সন্তান যিনি এখনো বেঁচে আছে, ওই রাজবংশের সন্তান কি হতো বাবা নিয়ে আসবে, এবং ইরান ডিভাইড হয়ে যাবে, কেওয়াস হবে, মানুষ ইয়া হয়ে যাবে। তো ইরানের যদি কোনো ডিফেন্সিভ ক্যাপাবিলিটি না থাকে, তাহলে ইরানকে, ওরা চুপচাপ সরে যাবে না। ইসরায়েল কোনো রেসপন্সিবল স্টেট না, জিনিসটা মানুষের মাথায় রাখা উচিত। ইসরায়েল একটা প্রক্সি স্টেট, যেটা একটা মাফিয়া, গ্যাংস্টার। মাফিয়ার গ্যাংস্টাররা কোনো রেসপন্সিবল অ্যাকশন নেয় না, ঠিক আছে? ইসরায়েল ইজ আ ক্যান্সার টু দ্য প্ল্যানেট আর্থ, এই জিনিসটা বোঝা উচিত মানুষের, দয়া করে। এই জিনিসটা আপনি একটা ইসরায়েল, বুঝা, না বুঝলে তো বুঝবে না। আমি শেষ করে নিই ভাই, তারপরে আপনি প্রশ্নটা করেন। আমার কাছে সিম্পল কথা, ইসরায়েলকে কোনোভাবে কোনো সুযোগ দেওয়ার সুযোগ নেই এখানে, সিম্পল কথা। সেকেন্ডলি, আপনি সিভিলিয়ান পপুলেশনের কথা যদি বলেন, তো সিভিলিয়ান পপুলেশন তখন একদম কার্পেট বম্বিং করবে ইসরায়েল। গাজাতে দেখে যদি আমরা এটা না শিখি, তাহলে আর কবে শিখবো? এটা খুবই জরুরি। আচ্ছা, সেকেন্ড আপনি বলেন অর্থনৈতিক ভাবে ইরান অলরেডি উইক। কত উইক করবে অর্থনৈতিক ভাবে? এমনিও ইরানকে বেশি একটা উইক চাইলেও করতে পারবে না, কিছু জিনিস ইরান দিয়েই যাচ্ছে। এই কারণে তো ইরানে তারা হামলা করে না, ঠিক আছে? আর যদি করে, ওরা যদি নিজেরা ওই অর্থনৈতিক চাপ সামলাইতে পারে, তাহলে ইরানও সামলাবে, সমস্যা কি? আচ্ছা, তৃতীয় ব্যাপার, আপনি যেটা বললেন যে কি বলে গাজার ব্যাপারে, গাজার ব্যাপারে যেটা আমার কাছে সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড মনে হয়, গাজার একমাত্র সলিউশন হইল, এবং আমি এটা হার্ডলি বলতেছি, গাজার একমাত্র সলিউশন হইল ফিলিস্তিনের মানুষরা ডিসাইড করবে যে ইসরায়েলের কি হবে। ইসরায়েল ডিসাইড করতে পারবে না সে আর এখানে নিজে থাকতে পারবে না। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড এই কথাটা বলতেছি, ইসরায়েল ডাজন্ট ডিজার্ভ টু ডিসাইড এনিথিং। ইসরায়েল হ্যাজ টু বি ওয়াইপড আউট ফ্রম দ্য প্ল্যানেট আর্থ, হোয়াট এভার ইট টেক্স, হোয়াট এভার ইট টেক্স, যা হওয়ার হবে। ইরানের এখন নেগোসিয়েশন টেবিলে বসার কোনো চান্সই নেই। গাজা, 10টা গাজা আরো হবে ইসরায়েল থাকলে, ইসরায়েল থাকা যাবে না, এইভাবে তো থাকাই যাবে না। পরে যদি ফিলিস্তিনের মানুষরা ক্ষমতায় যাওয়ার পরে সিদ্ধান্ত নেয় যে দেখো, এই কয়েকটা মানুষকে, আমাদের ইহুদি ভাইদেরকে, তারা এখানে থাকতে পারবে, তারা সাধারণ মানুষ, তারা কোনো ক্ষতি করবে না, অটোমান এম্পায়ারের টাইমে যেভাবে থাকতো আমরা সেভাবে সবাই একসাথে মিলে থাকবো, তাহলে শুধু থাকতে দিবে। নাহলে এক একটা ইসরায়েলিও এখানে থাকা কোনো প্রশ্নই উঠে না। ইসরায়েল রাষ্ট্র যে আইডিওলজিতে বানানো, এটা কোনো রাষ্ট্র না, এটা একটা টেরোরিস্ট অর্গানাইজেশন, এটা জঙ্গিবাদী সংগঠন। ইসরায়েল জঙ্গিবাদী সংগঠনের পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। পৃথিবীতে সমস্যার মূলের কারণে ইসরায়েল, মূল, অনেক বড় সমস্যার মূল কারণ ইসরায়েল। আপনি দেখবেন ইসরায়েল যাবে, পৃথিবীতে অনেক শান্তি চলে আসবে। ইসরায়েল থাকতে পারবে না পৃথিবীতে, থাকা উচিত না কোনোভাবেই না। আমি জানি আমি অনেক এক্সট্রিম কথা বলতেছি, যে এটা এখন রিয়েলিস্টিকলি পসিবল না কিনা, আই ডোন্ট কেয়ার রিয়েলিস্টিকলি পসিবল না কিনা, আমি আমার স্টান্স ক্লিয়ার কাট বলতেছি। এবং আই হোপ আই প্রে ইরান এস্টাবলিশমেন্ট যাতে এই জিনিসটা বুঝে। এটা আপনার তিনটা প্রশ্ন, আপনার আরেকটা প্রশ্ন যেটা আমি আমি কোনো মিসিং করতেছি মাঝখান দিয়ে, আরেকটা প্রশ্ন, কোনো জি প্রশ্ন? জি, পাশে আশেপাশের দেশের যে কনফ্লিক্টের ফলে একটা প্রভাব সেম সেম পড়বে। সেম সেম সেম, ইসরায়েল থাকলে এটা থাকতেই থাকবে। ইসরায়েল থাকলে কেউ শান্তিতে থাকতে পারবে না। আশা করি গালফ স্টেটরা এতদিন এটা বুঝে গেছে। তারা যে এব্রাহাম একর্ডস নিয়ে ইসরায়েলকে একটা হাত বাড়াই দিছিল এবং কোলাকুলি করতে চাইছিল, ভাই এটা বিশ্বাস করেন, ইসরায়েল কোনো দিন এটা থামবে না। ওরা আপনাদের সবকিছু দখল করে নিতে চাবে, আপনারা এটা বুঝেন না কেন? ইসরায়েল একটা জঙ্গি সংগঠন,
আপনারা যেগুলাকে আশেপাশে জঙ্গি সংগঠন মনে করেন, তারা জঙ্গি সংগঠন না, ইসরায়েল জঙ্গি সংগঠন। নিজের কিছুটা হইলেও সেলফ এস্টিম জাগান, পলিটিক্যাল কনসিয়াসনেস জাগান, এবং দয়া করে এই জিনিসটা বুঝেন। আপনারা নিজেরা ডুববেন ডুববেন, পুরো রিজিয়নটা ডুবাই ফেলবেন। আমি তো আর্জ করি টার্কিকে, পাকিস্তানকে, সৌদি আরবকে, কাতারকে, ইরানকে সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে যে যেভাবে পারে সাহায্য করে। ইরান গেলে, ইরানের এই রেজিম গেলে, আমি জানি ইরানের সবকিছু পারফেক্ট না, ইরানের অনেক প্রবলেমস আছে। ইয়েমেনে যে কনফ্লিক্ট হইতেছে, এবং এটা ইরান আর সৌদি আরবের কারণে হইতেছে, আই কমপ্লিটলি এগ্রি উইথ অল দ্যাট। কিন্তু ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে রেজিস্ট্যান্স তৈরি করে রাখছে, এটা আপনাদের সবার জন্য জরুরি। কম বিন্দু মাত্র যদি নিজের ক্ষমতারও চিন্তা করে, মনে করেন যে আমার ক্ষমতাই দরকার, সবকিছু বাদ দিক, আপনার ক্ষমতার চিন্তাও যদি করেন, দয়া করে, দয়া করে ইরানের সাথে শক্তভাবে দাঁড়ান। ইসরা এখন না পারলেও স্ট্র্যাটেজিক্যালি এমন একটা ডেপথে যান যে ইসরায়েল যাতে অ্যাটলিস্ট কিছু বছর পরে ইসরায়েলের নাম নিশান না থাকে, এবং ফিলিস্তিনের স্টেট ফিলিস্তিনের মধ্যে বসবাস করে ফিলিস্তিনের মানুষ, এবং তারা শাসন করে। তারা সিদ্ধান্ত নিবে যে ইসরায়েল থাকবে নাকি থাকবে না। ইসরায়েল কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, সম্ভবই না, সম্ভবই না, ইসরায়েলের এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এ- নেই। এখানের মধ্যে যে ইসরায়েলের কথাটা যে বললেন, এটা তো রিয়েলিস্টিক ভাবে কি পসিবল কখনো? রিয়েলিস্টিক ভাবে কখনো পসিবল নাকি, এটা আমি আর আপনি বলতে পারবো না, এটা খোদা তাআলা আ- জানে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা আমার বলতে চাচ্ছি না, অ্যানালাইসিস, আমি আপনাকে ওইটা বলতে চাচ্ছি আমার না, কারণ অ্যানালাইসিস বলে আর যে আমেরিকা তো তাহলে ক্ষমতা এই সাইডে হারাই ফেলবে, যে এটার জন্য ইসরায়েলের হারায় মূল ফেলুক। শত্রু। আপনি কথা বলছিলেন যে চায়না রাশিয়া অনেক দূরে, চায়না রাশিয়া দূরে হোক আর কাছে, চায়না রাশিয়া যদি মনে করে, চায়না নিজের অনেক দূর দূরান্তের জায়গায় সামরিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে হেল্প করে থাকে। এবং সবচেয়ে বড় কথা, চায়নার যে একটা রোড বেল্ট ইনিশিয়েটিভ, গোয়াদার দিয়ে যেটা যায়, পাকিস্তানের গোয়াদার ইরান থ্রু বালুচিস্তান বর্ডারে যায়, ওইটা, ওই ইকোনমিক্যালি যে হিট খাবে, চায়নার যে একটা ভিশন, ওই ভিশন বহুত বাজেভাবে কম্প্রোমাইজ হয়ে যায়। তো ইরানের নিউক্লিয়ার টক্সে যাওয়ার কোনো সুযোগ নেই। ইন্ডিয়ান নিউক্লিয়ার টক্সে, আমি বললাম ইরান পারমাণবিক বোমা যদি বানায় ফেলে, হুম হুম হুম। তখন দেখবেন ইসরায়েল আসুক আর না আসুক, আমেরিকা দৌড়ায় দৌড়ায় এসে দুইজনের বলবে, ইসরায়েলের ধমক দিয়ে বলবে যে আসো টেবিলে বসো। এটাই শক্তি, শক্তিকে মার, মনে রেখে। পাওয়ার বিটস পাওয়ার। দুইটা মানুষ যখন সেম পাওয়ারে থাকবে, ইন্ডিয়া এবং পাকিস্তান ক্লাসিক এক্সাম্পল, ইন্ডিয়া পাকিস্তানের একান্ত ভাবে লড়াই হওয়ার চান্স খুব কম, কারণ ওটা পুরো রিজিয়নকে ডেভাস্টেট করে দেবে, কারণ দুজনে কি আছে, দুজনে ইকুয়ালি পাওয়ারফুল, দুজনের কাছেই পারমাণবিক বোমা আছে। তো তারা ফুল অন যুদ্ধ যেটা, এটা করবে না কোনো, চান্স খুবই কম, খুবই কম। ইরান যদি পারমাণবিক বোমা বানায় ফেলে, তখনই আপনি দেখবেন যে ইসরায়েল এবং আমেরিকা স্পেশালি, ওরা তখন বলবে যে না ভাই, যুদ্ধ কইরো না। কারণ হুম হুম পাওয়ার হুম বিটস পাওয়ার, হুম রিমেম্বার দ্যাট। আমি হুম মিসকিন হয়ে পাওয়ারফুলের কাছে গেলে ওটা আল্লাহর কাছেই সম্ভব। যখন আমরা সবাই মরে যাব এবং বিচারের ময়দানে দাঁড়াবো, তখন ওই পাওয়ারফুল বাকি সবাই মিসকিন সাথে জাস্টিস করবে। হিউম্যান বিংদের মধ্যে এটা হয় না। হিউম্যান বিং এর মধ্যে জঙ্গলের নিয়মই চলে, পাওয়ার পাওয়ারকে বিট করে। কেউ সিংহ হইলে পাশের জনের বাঘ হইতে হবে মিনিমাম। ঠিক আছে, হুম। আশা করি আমি বুঝাইতে পারছি। এই যে যাবতীয় একটা সিচুয়েশন বললেন, আর একটা মূল ফোকাস আপনি একটু মিস করে গেছেন, যে ইরানের পাশ থেকে একটা সামুদ্রিক রোড ম্যাপ যায়। ইরানের কি এটা নিয়ে কোনো করণীয়, বা এটা নিয়ে কি আমেরিকার বা ইসরায়েলের কোনো মাথা ব্যথা নেই? আমার শেষ প্রশ্নে যাওয়ার আগে একটা ছোট্ট হিন্স যেন আমরা জানতে পারি। সামগ্রিক যে, ও আচ্ছা, ও সমুদ্র দিয়ে যে, সামুদ্রিক, ও সামুদ্রিক, জি জি জি। হ্যাঁ, এটা নামটা আমি বলতেছি, কিন্তু হ্যাঁ এটা যায়, এবং এটা তাদের একটা স্ট্র্যাটেজিক ডেপথ। এটা ইরান শেষ মুহূর্ত পর্যন্ত করবে না, বাট যদি করতে বাধ্য হয় তাহলে করবে। এটা করবে এবং করা উচিত। এবং ওয়ার্ল্ড ট্রেড, আমি বলছি এটা আগে, যে ইরানের ক্ষমতা আছে যে ওয়ার্ল্ডের অয়েল ট্রেড রুট বন্ধ করে দিবে, হুম। এবং করা বুঝতে উচিত, পারছি, তাহলে সময় চলে আমরা আসছে। আমাদের
আমাদের শেষ প্রশ্নে যাই। এই যাবতীয় মূল প্রশ্ন, এটা আমাদেরকে কেন্দ্র করে আমার মনে আসা একটা কোশ্চেন: এই সিচুয়েশনে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত এবং এটা থেকে কি শিক্ষা নেওয়া উচিত? কারণ কখনো কখনো আমরা দেখলাম পাশের দেশ পাকিস্তান এবং ইন্ডিয়ার কনফ্লিক্টের ফলে যে পাকিস্তানের একটা ক্যাপাবিলিটি পাওয়ার আছে পারমাণবিক অস্ত্রের, সে পাওয়ারটা তো বাংলাদেশের নাই। সো ইন্ডিয়ার মূল একটা যে পাওয়ার ছিল বা ক্ষমতা ধরে রাখা ছিল, এই আমাদের ফ্যাসিবাদী সরকার যে ছিল, আহ, সে চলে যাওয়ার পরে কিছুটা চলে গেছে। এখন যে নতুন সরকারই আসবে সে চাবে ইন্ডিয়ার সাথে কানেকশন ভালো রাখতে, কারণ হচ্ছে কি এটা আমরা চারিদিক দিয়ে ইন্ডিয়াকে ঘেরাও করা। সো অর্থনৈতিক ভাবে আমরা উপরে যতই বলি, সরকার চাবে এটা কানেকশনটা ভালো করা, কিন্তু যদি আল্লাহ ভালো জানে কোনো কারণবশত কনফ্লিক্টটা হয়, তখন তো আমরা কোনোভাবে বা আমাদের সিচুয়েশনটা কি হবে, কি করা উচিত, এটা নিয়ে কিছু একটু বলেন। কারণ গাজার অবস্থা আমরা দেখছি, সেটা আমরা চাই না আমাদের হোক, কারণ আমরা এত বড় একটা মুসলিম দেশ। গাজার তুলনায় 16 কোটি চেয়ে বেশি বেড়ে এখন তো 18 কোটি হয়ে গেছে, এখন যে জনশুমারিটা করা হয়নি। সো এই বিষয়ে আপনি একটু বলেন। আচ্ছা, তো প্রথম কথা যদি বলে আমি একটা সামগ্রিকভাবেই উত্তর দিই এটা। এখানে ইন্ডিয়া পাকিস্তান বলে কোনো কথা না, ইরান ইসরায়েল বলে কোনো কথা না, এটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড কথা। আমি আমার পক্ষ থেকে, বেশি মানুষ আমাদের কথা শুনে না, কিন্তু যারাই শুনে সবাইকে আর্জ করতে চাই, এবং মনে প্রাণে আমি এটা বিশ্বাস করি যে ওয়ার্ল্ড অর্ডার ভেঙে গেছে। তো আমি সবাইকে আর্জ করতে চাই, বাংলাদেশ সরকারকে আর্জ করতে চাই, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে, বাংলাদেশের আর্মি চিফকে, সামনে যে প্রধানমন্ত্রী হবে, যে রাজনৈতিক দল আরো আছে, যারাই থাকে, ভাই আপনারা যেই ক্ষমতায় আসেন আমার কোনো আসা যায় না, বিন্দু মাত্র আসা যায় না। শুধু দেশটাকে ওন কইরেন, নিজের মানুষকে নিজের মনে কইরেন, নিজের সম্পদ বানাবেন, রাজার মতো থাকবেন, এখানেই থাকেন। এখান থেকে বাইরে না গেলেই আপনি আর করাপ্ট হবেন না, ঠিক আছে? কিন্তু দয়া করে এই ওয়ার্ল্ড অর্ডার থেকে বের হয়ে আসেন। এনাফ ইজ এনাফ। আমরা অর্থনৈতিকভাবে, মানসিকভাবে গোলাম হয়ে আছি, এবং সামগ্রিকভাবে আমরা মিলিটারিলি কোনো কেপেবিলিটি আমাদের আহামরি নাই, এয়ারফোর্সের কেপেবিলিটি আহামরি নাই, ডিফেন্স সিস্টেম নাই। there is absolutely nothing that we have. জিওগ্রাফিক্যালি কিছু ন্যাচারাল প্রোটেকশন আছে আমাদের, and that's about it. আমি আর্জ করি বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনীকে, এয়ারফোর্সকে, এবং আমাদের নেভাল আর্মি, নেভালদেরকে, দয়া করে চার্জটা অন, সিচুয়েশন লক্ষ্য করেন, ওয়ার্ল্ড অর্ডার ভেঙে যাচ্ছে। আমাদের ওয়ার্ল্ডের সব থেকে কানেকশন দূর করে দিতে হবে। এই ওয়ার্ল্ড অর্ডারে আমরা মানবই না। ইউনাইটেড নেশনস থেকে ছুটে চলে আসেন, বাংলাদেশ আর্মি ইউনাইটেড নেশনসে কি করে? বাদ দেন এগুলো। জাতিসংঘের ওই কি বলে, ওই কামলা খাটা কাজ আমাদের করার দরকার নেই। সেনাবাহিনীকে ডেভেলপ করো। আইএমএফ থেকে বেরোতে এসে কি, আইএমএফ এর কি কি একটা আজব ধরনের সিস্টেম বানায় রাখছেন, যেটা দিয়ে আপনারা চলতে চাচ্ছেন। ওয়ার্ল্ড ব্যাংক, আপনি কি মনে করেন আপনি কিভাবে ডেভেলপ করবেন ওয়ার্ল্ড ব্যাংকের লোন আর আইএমএফ এর লোন নিয়ে? আর ইউ কিডিং মি? আপনারা আমার থেকে ভালো জানেন না এই কনজাম্পশন বিহেভিয়ার বাড়ায়, ঠিক আছে, মানুষের মধ্যে কনজাম্পশন দিয়ে মেন্টালি কনজাম্পশন বাড়ায়। আইএমএফ থেকে লোন এনে কনজাম্পশন বাড়াও, আবার মানুষকে দিয়ে ওই লোন পরিশোধ করো। আপনারা কি মনে করেন আপনারা আমাদের থেকে অনেক ভালো বুঝেন? বুঝে শুনে এইসব কাজ কেন করেন আমি বুঝি না। ডিফেন্সে বাজেট কোথায়? তো আমি দয়া করে আর্জ করবো এগুলো বাদ দেন। এই হিউম্যানাইজ, এই হিউম্যানিটেরিয়ান অ্যাটিটিউড, ঠিক আছে, জাতিসংঘ, ডিপ্লোমেসি, বাদ, এইগুলা কিচ্ছু হবে না। সিকিউরিটি স্টেট বানান, কিছুটা ইসরায়েল থেকে এগুলো শিখেন। কি বললেই হয়ে যাবে? কারণ না না, বাংলাদেশ আমি শেষ করি, আমি শেষ করলে আপনি বুঝতে পারবেন আমি কোন অ্যাসপেক্ট থেকে বলতেছি। সিকিউরিটি স্টেট বানান দেশ, সিকিউরিটি না, সিকিউরিটি ডেপথ বানান।
যে তিনটা জায়গা, তিনটা লোকেশন বাংলাদেশ সেনাবাহিনীকে বলতেছে, তিনটা লোকেশন আপনারা ছেড়ে রাখছেন, ওই তিনটা লোকেশন দখল করে আপনার স্ট্র্যাটেজিক ডেপ বেড়ে যাবে। আমি যে আপনারা খুব ভালোভাবেই জানেন আমি কোন তিনটা লোকেশনের কথা বলতেছি, নাম না নিলে মানুষকে বলতে চাই যে এটা নিয়ে রিসার্চ করে আসে। তিনটা লোকেশন আছে বাংলাদেশ দখল করতে পারে, দখল, জেনে বুঝিয়ে বলতেছি। বাংলাদেশ সেনাবাহিনীকে বলতেছি, আর্জ করতেছি যে যা দখল করে আসে, আপনার স্ট্র্যাটেজিক ডেপথ অনেক বেড়ে যাবে। তার উপর দিয়ে নিজেকে শিল্ড বানান, এবং দয়া করে আমাদের মতো মানুষদেরকে, ইয়াং ছেলে মেয়েদেরকে ব্যবহার করে। বাদ দেন এসব ডিপ্লোমেসি, এডুকেশন সিস্টেমকে বাদ দেন, এই এডুকেশন সিস্টেমে কোনো কাজ হবে না। গ্রামীণ মানুষকে গ্রামীণ থাকতে দেন। আমরা জাপান হইতে পারবো না, আমরা চাই, সরি, সাউথ কোরিয়া হইতে পারবো না, মালয়েশিয়া হইতে পারবো না। ওরা আমেরিকার চামচামি করে করে হয়েছে, আমাদের মানুষ করবে না, করবে না, আমি জানি করবে না, সম্ভবই না আমাদের মানুষের পক্ষে করা। কোনোদিন করে না, কেমনে করবে? তো এইসব ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের হওয়ার পরে, যে টেকনোলজিক্যাল রেভলিউশন হওয়ার পর যেসব চামচামি অ্যাটিটিউড আসছে, আমি আমাদের লিবারেল ক্লাসকে বলতেছি ভাই এটা হবে না। গ্রামীণ মানুষ, মাটির মানুষ, ক্ষেতের মানুষ, তাদেরকে ওই কাজ করতে হয়। এটা অনেক অর্গানিক কাজ, অনেক সম্পদ আছে আল্লাহর রহমতে, ওটাই ব্যবহার করে। নদী ব্যবহার করে, নদী কিভাবে ব্যবহার করতে হয় আপনারা জানেন, যারা জানে তাদের সাথে কথা বলে, ঠিক আছে? কেন বাংলাদেশ আনকনকারেবল একটা ল্যান্ড আপনারা জানেন, তো ওটা ব্যবহার করেন না কেন আপনারা? কি বানায় রাখছেন, এরকম বিল্ডিং এর উপর বিল্ডিং বানাচ্ছেন, এগুলো বাদ দেন। ব্যাম্বু দিয়ে বাসা বানান, এসি লাগবে না, টেকনোলজি লাগবে না, অর্গানিক লাগবে। এমনিও পারমাণবিক বোমা আসতেছে, যুদ্ধ, কি বলে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, আমার আমার অ্যাসেসমেন্ট থার্ড ওয়ার্ল্ড ওয়ার পারমাণবিক বোমা দিয়ে হবে, কারণ আপনারা বাঁচবেন কিভাবে? তো যত মরতেই হবে তাহলে এমন ভাবেই মরি না, এভাবে অ্যাকচুয়ালি মরা ফিট করে। কি করতেছেন? ওয়েস্টার্ন থেকে অ্যাডপ্ট করা বিউরোক্রেসি নিয়ে দেশ চালাচ্ছেন, এগুলো বাদ দেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আর্জ করি, স্ট্রংলি হোল্ড করে শাসনের উপর রাখুন, শক্ত হন। আপনারা কি ব্যবসা করেন আমি বুঝি না, ব্যবসা করবেন কেন আপনি সেনাবাহিনী হয়ে? আপনি থাকবেন রাজার মতো করে, আপনি হাঁটবেন আর মানুষ দেখলে বড় করবে যে আসছে। আজব ব্যাপার। তো আমি আমাদের রাজনৈতিক সংগঠনদেরকে বলতে পারি, কি কি ধরনের ডিপ্লোমেসি আপনারা করেন? বাদ দেন এইসব ডিপ্লোমেসি, কাজে দেয় না এইসব ডিপ্লোমেসি, আপনারা দেখতেছেন না? দে ডোন্ট দে ডোন্ট কেয়ার অ্যাবাউট হিউম্যানিটি, দে ডোন্ট। হিউম্যানিটি কি শুধু একটা সার্টেন গ্রুপ অফ পিপলের জন্য রেডি? গাজার মানুষদের মধ্যে হিউম্যানিটি, গাজার মানুষদের জন্য হিউম্যানিটি কাজ করে না? জাতিসংঘ আজ পর্যন্ত একটা রেলেভেন্ট কাজ করতে পারছে? পুতুল হয়ে একটা অর্গানাইজেশন বসে আছে, আর আপনারা সবাই দৌড় দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ডিপ্লোমেসিতে যাইতে চাই। আর কেন রে ভাই ডিপ্লোমেসি? বাদ দেন এগুলো ডিপ্লোমেসি, কিসের ডিপ্লোমেসি? আপনি কি ডিপ্লোমেসি করবেন? আসলে কি করছে ডিপ্লোমেসি? তারা যখন ইচ্ছা করে আপনার সাথে করে যায় ইচ্ছা। আমি ইনস্টিটিউশনালাইজ চেঞ্জ করতে চাই, আর্জ করি বাংলাদেশ সরকারকে, যেই সরকারে আসুক ইনস্টিটিউশনাল চেঞ্জ করেন। যারা এইসব স্বপ্ন দেখে আমরা মালয়েশিয়া হব, আরো আরো বেশি এফডিআই নিয়ে আসতেছেন আপনারা। ফরেন কোম্পানিরা এখানে এসে কি ধরনের সো কল্ড কি বলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি করে, এবং এর বাইরে যে আরো কত কাজ করে এগুলো আপনারা জানেন না। আফ্রিকাতে কোন কোন দেশে বাচ্চাদেরকে কত বড় রিস্ক নিয়ে 10 টাকা 20 টাকার জন্য কাজ করায় এই এই ইলেকট্রিক্যাল কোম্পানিরা বিভিন্ন দেশে, বা এই যে ফরেন কোম্পানিরা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আসা, আপনারা জানেন না? সিয়েরা লিওন কি এত গরিব হওয়ার কথা? উগান্ডা এত গরিব হওয়ার কথা? নাইজেরিয়া তো গরিব হওয়ার কথা? জিম্বাবুয়ে এত গরিব হওয়ার কথা? কেনিয়া এত গরিব হওয়ার কথা? ওইসব ইম্পেরিয়ালিজমের কারণে গরিব হয় না। জাপান মাফ চাইছে, বলছে যে আমরা কুকুরের মতো পা চাটতে রেডি আছি, তখন তাদেরকে বলছে ঠিক আছে তাহলে তোমরা ইমপ্রুভ করো। আমি জাপানিদের এগেইনস্ট না, জাপান অনেক ভালো একটা দেশ, কিন্তু জাপান রাজনৈতিকভাবে ভ্যালিউলেস। মডেল ফলো করবেন, যদি কোনোটাই করতে চায় চায়নার মধ্যে বিন্দু মাত্র হইলো, যদিও চায়না সবকিছু ভালো না, হিউম্যান কস্ট অনেক বেশি, আমি বলতেছি না চায়নাকে ফলো করতে হবে, কিন্তু অ্যাটলিস্ট চায়না তো নিজের দেশকে প্রোটেক্ট করে তারপরে নিজেকে ইমপ্রুভ করছে। আমাদের যে স্ট্রেংথ আছে, আমাদের মানুষের যে ক্যাপাসিটি আছে ওটা ইউজ করে। বাদ দেন এগুলা, আমাদের মতো মানুষদেরকে
ব্যবহার করার চেষ্টা করেন, অর্গানিক করেন। আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি স্কুলিং সিস্টেম নষ্ট করে দিতেছে। দয়া করে এটা থেকে বের হন, বের হন। ব্রিটিশদের থেকে অ্যাডপ্ট করা কনস্টিটিউশন থেকে বের হন। আল্লাহ দোহাই লাগে এগুলো থেকে বের হন। রাষ্ট্র হন, রাষ্ট্র, অর্গানিক হন। ঠিক আছে? প্রবাবলি নট দ্য রাইট থিং কামিং ফ্রম মি, কিন্তু আমাদেরকে ট্রেনিং দেন। 15 থেকে 40 বছরের সমস্ত ছেলে এবং 15 থেকে 30 বছরের সমস্ত মেয়ে যাতে মিলিটারিলি ট্রেন থাকে, অলওয়েজ অন গার্ড থাকে। ভয় পায় না, আপনাদের কিছু করবে না। আপনারা ক্ষমতা ধরে রাখতে জানলে, গভর্নেন্স জানলে, এটা অলওয়েজ হয়ে আসছে। আফগানিস্তানে যেয়ে দেখেন হয় নাকি না, বিভিন্ন ট্রাইবাল সোসাইটিতে যেয়ে দেখেন হয় নাকি না। ঠিক আছে? তো এইসব ডেভেলপমেন্টের দোহাই থেকে দূরে যান, অর্গানিক সোসাইটি আনেন, ঘাস আনে, সবুজ, আমাদের যে স্ট্রেংথ গুলো ওগুলো ধরেন, ব্যাম্বু দিয়ে বানান, এগ্রিকালচারাল ইকোনমি বানান, বিউটিটাকে সংরক্ষণ করুন এবং মানুষকে দেখান যে এই আমেরিকান ইম্পেরিয়ালিজমের বাইরে গিয়ে আমরা একটা শেল্টার্ড ইকোনমি বানাইছি। এমন ভাবে বানান, পানিকে ব্যবহার করেন। আর পানিকে ব্যবহার করে এমন একটা সিস্টেম বানান যে পারমাণবিক বোমাও আমাদেরকে যাতে না ধরতে পারে। আর ধরলো ধরলো, সমস্যা নেই। মরলে যাতে ভ্যালুয়েবল হয়ে মরি, ভ্যালুয়েবল কাজ করে মরি। দোহাই লাগে আল্লাহর আপনাদের উপর যে এইসব বাদ, এগুলো কাজ হবে না। এখন আমি যে এত কথা বলতেছি, সরকার কি আমাদের আমাদের কথা শুনবে না? চান্সেস আর প্রবাবলি না, মোস্ট লাইকলি মানে শোনা তো দূরের কথা, এটা ধারে কাছেও যাবে না। এই জন্য আমি জনগণকে, আমাদের দেশের মানুষকে এপিল করব যে নিজেদেরকে ট্রেন কর, ইন্টেলেকচুয়াল লেজিনেস থেকে বের হন। ফিজিক্যাল লেজিনেস প্রবাবলি অ্যাগেইন নট দ্য রাইট থিং, প্রবাবলি নট, আই এম প্রবাবলি নট দ্য রাইট গাই টু সে ইট। আমার ফিজিক্যাল স্ট্রাকচার নিজেরা তো ভালো না, হওয়া উচিত, বাট আমাদের হইতে তো হবে। ইন্টেলেকচুয়াল লেজিনেস থেকে বের হন, নিজেরা পড়াশোনা করেন, নিজেরা রিসার্চ করেন, ওই রিসার্চ ডেভেলপমেন্ট করেন যেটা অ্যাকচুয়াল। নিজেদের মতো করে আন্ডারস্ট্যান্ডিং বাড়ান, বাচ্চাদের বিকাশিত হইতে সাহায্য করেন, স্কুলিং সিস্টেম থেকে বাচ্চাদেরকে বের করেন। আন্ডারস্ট্যান্ড দ্য অর্গানিক সিস্টেম অফ গড। গড হ্যাজ গিভেন আ ভেরি অর্গানিক সিস্টেম, আন্ডারস্ট্যান্ড দ্যাট। দয়া করে আন্ডারস্ট্যান্ড দ্যাট, এবং ওই অনুযায়ী নিজেদেরকে তৈরি করার চেষ্টা করেন, জনগণ হিসাবে তৈরি করেন। একজন করেন, দুইজন করেন, তিনজন করেন, কালকে হয়তোবা রাষ্ট্র, সামাজিক ভাবে হবে, তারপরে রাষ্ট্রীয় ভাবে হবে, ইনশাল্লাহ কোনোদিন পৃথিবীর মধ্যেও হইতে পারে। পরমাণবিক যুদ্ধ যদি হয়, ভ্যালুয়েবল না হয়ে আপনি মরতে চাবেন? আল্লাহ তাআলাকে ফেস করতে পারবেন এই পৃথিবীতে থেকে? পারবেন? কার্পেট বম্বিং করে যেসব বাচ্চাদেরকে এখনকার সুপার পাওয়াররা মারছে, বিভিন্ন দেশে যে জুলুম করছে, আপনি যে চুপচাপ বসেছিলেন, কোনো কিছুই করতে পারেন না, কোনো ভ্যালিউ অ্যাড করতে পারেন না, পারবেন খোদা তাআলাকে জবাব দিতে? আই আর্জ দ্য পিপল, স্ট্যান্ড আপ। বাদ দেন এইসব, বাদ দেন ওইসব স্বপ্ন, অক্সফোর্ড, হার্ভার্ড, ওই বিদেশে গিয়ে আরামে, বিদেশে গিয়ে ওই যে ওদের ওদের আন্ডারে থার্ড ক্লাস সিটিজেন হয়ে, না না, এখানে থাকেন, এইখানে থাকেন, এইখানে থাকেন, এখানে রাজা বাচ্চার মতো থাকতে পারবেন। ওরা হইলো গরিব জায়গা, পশ্চিমা দেশগুলো হইলো গরিব, ওদের নাই কিছু। এই জন্য ওরা খালি টেকনোলজি আর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করে। তাহলে তো ন্যাচারালি কিছুই নাই, এখান থেকে চুরি করে নিয়ে যায় জিনিসপত্র, আফ্রিকা থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। আমি জানি না, এই জন্যই তো ওর এইসব কোম্পানিদেরকে পাঠায় যাতে চুরি করতে পারে। ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির টেকনিক এখনো কাজে লাগায়। জাস্ট এখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভেঙে আরো 10টা কোম্পানি হয়েছে, 20টা, 100টা কোম্পানি হয়েছে। টেকনিক একই। ঠিক আছে? তৈরি হন, তৈরি হন, বুঝেন এই জিনিসগুলো। এসব বাদ দেন, এসব এসব মানসিক গোলামি বাদ দেন, বাদ দেন, সামনে আসে, বি ব্রেভ, কনফ্রন্ট। আরে ভাই, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ ডিসাইড করবে মরবো মরবো কখন। আল্লাহ আমার রিজিক মাটির নিচে দিয়ে রাখছে, তোর কথা আমি শুনবো কেন? তুই কে? Who the hell are you, United States, to tell me what to do?
ডিসাইড করেন নিজে থেকে, শুনলাম না উপরে আল্লাহ তো আছে, স্ট্র্যাটেজি বানাবো, স্ট্র্যাটেজি বানাবো, ওদের ওয়ার্ল্ড অর্ডারকে ফালাই দিবো। দোয়া করি আল্লাহর কাছে ইরান যাতে ওদের ওয়ার্ল্ড অর্ডার শেষের শুরুটা করে দিয়ে দিতে পারে, বাকিটা ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহর সামনে চোখ দেখাইতে পারবেন না, আমি বলে দিলাম, যারা মুসলমান আছেন আমি বলে দিলাম আপনাদেরকে, আল্লাহর সামনে কোনো চোখই দেখাইতে পারবেন না, আমার নবীর সামনে আপনি কোনো কথা বলতে পারবেন না, হাউজে কাউসারে পানি পাবেন না, যদি ভ্যালুয়েবল দুনিয়াতে কাজ না করে। জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন কি হবে ওটা আল্লাহ জানেন, কিন্তু আপনি কোনো ভ্যালিউ অ্যাড করে দুনিয়া থেকে যাইতে পারবেন না, অসংখ্যতা দুনিয়া থেকে যাইতে পারবেন না কোনো ভ্যালু অ্যাড না করে, কোনো ভ্যালু অ্যাড সরি, যদি আপনি কারেন্ট সিস্টেমের আন্ডারে চলে যান। বাদ দেন, ওইসব জায়গায় পড়াশোনা করা লাগবে না, ওরা ওয়ার্ল্ড অর্ডার বানাইছে, ওরাই ভেঙে ফেলতেছে তো ভালো, আমরা আমাদের মতো ভেঙে ফেলছি, ওরাই তো এখন ডিপ্লোমেসি মানে না, ওরা নিজেরাই তো এগুলো স্বীকার করতেছে। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ধন্যবাদ জোনায়েদ ভাই আপনাকে, সরি একটু বেশি সময় নিয়ে নিলাম। নো, কোনো সমস্যা নেই, তাহলে আজকের মতো এটা কমপ্লিট হোক। ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে কথা বলা যাবে, যেমন বাংলাদেশের অর্থনৈতিক একটা বিষয় আপনি খুব সুন্দর একটা পয়েন্ট তুললেন, কোন কোন জায়গায় কিভাবে আমরা আমরা পয়েন্টগুলা লিখে নিয়ে এসে বা বাই ডিজাইন কিছু প্রপোজ করতে পারি, ছোটখাটো হলেও, যে এই জায়গায় এই জিনিসগুলা, কিংবা গ্রাম গ্রামকে কিভাবে গ্রাম হিসেবে দেখা উচিত, এটার ভ্যালুটা কোন জায়গায়, সেই সব পয়েন্ট নিয়ে ইনশাল্লাহ সামনে কখনো না কখনো আমরা এই বিষয়ে কথা বলা যাবে। আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম।